অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের তো আসার একটা প্রেক্ষাপট আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কোনো নির্বাচন সঠিকভাবে হচ্ছিল না, মানুষ ভোট দিতে পারছিল না। তো সেই আকাঙ্ক্ষা থেকেই মানুষের মনের মধ্যে একটা বিদ্রোহ জন্মেছিল। সেই বিদ্রোহটা এমনভাবেই যে শেষ পর্যন্ত সেই স্বৈরাচারী যে সরকার, আমরা যাদেরকে স্বৈরাচারী বলছি, একনায়কতন্ত্রীকে, তাকে বিদায় করে দিয়ে এবং তাদের যারা সাঙ্গপাঙ্গ ছিল তারাও বিদায় হয়েছে। শেষ পর্যন্ত ইউনূস গভর্নমেন্টকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে। তো স্বাভাবিকভাবে তাদের যে দায়িত্ব ছিল সেটা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, এটা জনগণের আকাঙ্ক্ষা। তো তার আগে জনগণের মধ্যে একটা আগ্রহ ছিল যে নির্বাচন করতে গেলে সংস্কার দরকার। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই অবস্থায় যদি আবারও নির্বাচন হয় তাহলে আবার স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠবে। তো সেই কারণে সাংবিধানিক সংস্কার সহ নির্বাচন সংস্কার করে এমন একটা পরিস্থিতি তৈরি করা দরকার যাতে বারবার স্বৈরাচার ফিরে না আসে। তো সেই জন্য সংস্কার কমিটি হয়েছে, সংবিধান সংস্কার কমিটি, নির্বাচন কমিশন সংস্কার সহ আরো বেশ কিছু হয়েছে। তো তাতে অনেকে সন্তুষ্ট হয়েছে, অনেকে সন্তুষ্ট হতে পারেনি। তো এর মধ্যে প্রায় 1 বছর পার হয়ে গেল। এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপির খুব তাগাদা যে যেন তেন ভাবেই হোক নির্বাচনটা দিয়ে দিতে হবে। আবার এদিকে যারা আন্দোলন করে যাদের আহত নিহত হয়েছে ছাত্ররা, তাদের বক্তব্য হচ্ছে যে তারা তো ক্ষমতায় এসেই কিভাবে ক্ষমতায় কুক্ষিগত করা যায় সেই চিন্তায় বিভোর হয়ে পড়বে। তাহলে যারা নিহত হলো, যারা আহত হলো, তাদের যে বিচার, সেই বিচারটা হবে না, সংস্কারও হবে না। তো সেই জন্য তাদের দাবি হচ্ছে যেভাবেই হোক আগে সংস্কার হোক, তারপর আগে বিচার হোক, তারপর নির্বাচন। যে কারণে এক পক্ষ মনে করছে তারা পিছিয়ে দিতে চায়, আর এক পক্ষ হচ্ছে মরিয়া হয়ে উঠছে, তাদের চেয়ার চাই, দীর্ঘদিন চেয়ারের বাইরে ছিল, তারা ক্ষমতা চায়। তো এইরকম একটা অবস্থায় ইউনূস সরকার খুব কঠিন অবস্থায়। তো এখন ইউনূস সরকার নিজেরা চেষ্টা করছে যে একটা খুব অল্প সময়ের মধ্যে সংস্কার শেষ করে তারা ক্ষমতা হস্তান্তর করা। তো সেই অবস্থায় যারা ধরেন এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দল, তারা মনে করছে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থা তারা ক্ষমতায় যেতে পারবে না। এখানে গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা আসলে একটা স্বৈরতন্ত্র। দেশের যে এর আগে গতবার নির্বাচনে যারা ক্ষমতায় থাকছে সর্বোচ্চ 35 থেকে 40% ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকছে, আর 60 থেকে 65% ভোটার কিংবা তার চেয়েও বেশি ভোটারের কোনো মূল্যায়ন হয়নি। তো ধরেন বিএনপি এখনো নির্বাচন হলে বিএনপি হয়তো সব মিলে 35% ভোট পাবে, কিন্তু বাকি 65% হয়তো সেখানে এনসিপি আছে, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম সহ অন্যান্য দলরা পাবে। তো তারা থাকবে, তাদের এই ভোটের কোনো মূল্যায়ন হবে না। সেই কারণে তাদের প্রত্যেকের দাবি ছিল যে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, সেখানে পিআর সিস্টেম যেটা বলে সেইটাকে নিয়ে আসা। তাতে হয় কি সব ভোটের একটা মূল্যায়ন হবে, যে ভোট দেয় সেই ভোটের। কারণ আমি সারা বাংলাদেশে আমি যে মত পোষণ করি সেই মতে হয়তো 3 লাখ মানুষ পছন্দ করে। তো 3 লাখ মানুষ সারা বাংলাদেশে ছিটিয়ে আছে। তো তাদের ভোট তো কোনো কাজে লাগছে না, তাদের পক্ষে কোনো এমপি হচ্ছে না। কিন্তু পিআর সিস্টেম হলে কি এই 3 লাখে একজন এমপি হবে, তাদের কথাগুলো পার্লামেন্ট সে বলতে পারবে। এই হলো বিষয়টা। একই সঙ্গে আমাদের হিন্দুদের পক্ষ থেকেও দাবি আছে যে পিআর সিস্টেম থাকবে উইথ পৃথক নির্বাচন, সেপারেট ইলেকটোরেট সিস্টেম থাকতে হবে। কারণ প্রচলিত অর্থে বাংলাদেশে কোনো জায়গাতেই 50%-এর উপরে হিন্দু নাই। তো যে কারণে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তাদের একটা বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী সারা বাংলাদেশে ছিটিয়ে আছে, তাদের তো প্রতিনিধিত্ব নাই। আজ পর্যন্ত স্বাধীনতার পরের থেকেই মাইনরিটি সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। যে কারণে মাইনরিটিরা নির্যাতিত, নিপীড়িত, তাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, এখনো নাই। তো সেই কারণে তারা সেপারেট ইলেকটোরেট চায়। এখন যেটা বলেন যে বর্তমান সরকার এবং অতীতের সরকারের মধ্যে এই যে মাইনরিটি কিংবা হিন্দু সম্প্রদায়ের পদক্ষেপ মূল্যায়ন, সে মূল্যায়ন হচ্ছে গত স্বাধীনতার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব যেমন পার্লামেন্টে নাই। ওই যে নাম কেউ আসতে কোনো রাজনৈতিক দলের বন্দি দশায় 2-4 জনের রেখে তাদের দিয়ে তারা সরকার সুবিধা নিয়েছে, আর তাদেরকে ওই যে বাড়ির গৃহপালিত চাকর বাকরের মতো যতটা থাকা যায় ততটা রক্ষা করেছে। আওয়ামী লীগের আমলে কয়েকজন এমপি বানিয়েছে, তারা হচ্ছে ওই বড় রাজবাড়িতে কয়েকজন চাকর বাকর থাকে না, অনেকে শখ করে বলে যে আমার বাড়ির চাকরদের আমরা আলাদা করে দেখি না। তো ওরা আলাদা করে দেখে না, কিন্তু পার্লামেন্টে তাদের আবার কথা বলার সুযোগ ছিল না। অর্থাৎ আপনি একই বাড়িতে থাকতেছেন, একই সঙ্গে খাচ্ছেন ঠিকই, কিন্তু ওই বাড়ির নীতি নির্ধারণে, ওই বাড়ির কিভাবে পরিচালিত হবে ওই ব্যবসা বা ওই রাষ্ট্র যেভাবে এই জায়গাতে এই নীতি নির্ধারণের জায়গায় আবার আপনার নেই। তো বর্তমান সরকার ওই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। আমাদের উপদেষ্টা পরিষদ করেছে, তার মধ্যে কোনো মাইনরিটি নেই। এখানে প্রায় 30-32 জন পদাধিকার বল টল মিলিয়ে সব মিলে উপদেষ্টা সংখ্যানুপাতে যদি 8%-ও হয় তাহলেও তো অন্তত
3 জন মাইনরিটি মানে হিন্দু এখানে থাকার কথা ছিল। তো সেখানে আমরা শুনেছি একজন ব্যক্তি কি একজন ডাক্তার, সে কেউ আমরা জানিও না চিনিও না, শুনছি যে ইউনূস সাহেব তার মানে গ্রামীণ ব্যাংকের যে সমস্ত কাজের মহিলা তহিলা থেকে আরম্ভ করে বাড়ির লোকজনে যা আছে এগুলোও ঢুকাইছে। আর ওইখানে তার ওই বন্ধু বান্ধব হয়তো কোনদিন তার চিকিৎসা একটু ভালো করছে, হয়তো পরিচিত হয়েছে ডাক্তার মানুষ, উনি খুশি হয়ে তারে নিয়ে এসেছে। এখানে সত্যিকার অর্থে জনগণের যে প্রতিনিধিত্ব পার্লামেন্টে এসে এই উপদেষ্টা পরিষদে থাকার কথা ছিল সেটা নাই। এখানে আওয়ামী লীগের ফ্যাসিবাদকে উচ্ছেদ করে জনগণ সেই ফ্যাসিবাদের কবর রচনা করতে গেছে। অথচ এইখানে আমরা দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা সে রীতিমতো তার বউ হলো সেই শেখ মুজিবের স্ত্রীর অভিনয় করছে, অর্থাৎ তার সঙ্গে খুব ভালো খাতির এলো। আবার ওইখানে আকিজ গ্রুপের একজন ভাই আওয়ামী লীগের এমপির ভাই, তাকে উপদেষ্টা নিয়োগ করেছে। আবার আমরা দেখছি মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী একটা আছে, সে আওয়ামী লীগের এমপি ছিল। অর্থাৎ কিছু এনজিও, কিছু তার গ্রামীণ ব্যাংকের কার্য এইটা, আর হচ্ছে মানে সুবিধা যা যা নেয়া, এমনই ব্যক্তিগতভাবে উনি মানে পাওয়ারটাকে এক্সারসাইজ করে সে আগামী 2029 সাল পর্যন্ত ওনার গ্রামীণ যে ফাউন্ডেশন তার হচ্ছে ট্যাক্স মওকুফ করে নিয়েছে এসের দিকে। তার মানে সুবিধা প্রত্যেকেই, আমরা অতীতের বলে আর এখনই বলি, আমরা মনে করছিলাম যে উনি অত্যন্ত একটা বিচক্ষণ মানুষ, উনি অত্যন্ত আদর্শবান মানুষ হবে, কিন্তু দেখলাম যে চেয়ারে বসলে সুবিধার কথাটা কেউ বলে না। সে আওয়ামী লীগও যা করছে, বিএনপিরাও তাই করছে, ইনিও সেই কাজটাই করছে। কারণ মাইনরিটিদের ব্যাপারে এখানে 10টা সংস্কার কমিটি হয়ে গেল। তো সেই 10টা সংস্কার কমিটিতে প্রতিটি কমিটিতে 10-12 জন করে সদস্য আছে। যারা কোটা বিরোধী আন্দোলন করছে ছাত্ররা, তারা কিন্তু কোটায় চলে যাচ্ছে সব জায়গায়, প্রত্যেকটি মন্ত্রণালয়ে তারা কিন্তু কোটা হিসেবে তারা ঢুকছে। কিন্তু মাইনরিটিদের একজন হিন্দু ব্যক্তিকে তারা কোথাও নিল না। তাইলে একটা সংবিধান, যে সংবিধান আমাকেও সংবিধান অনুযায়ী আমি শাসিত হব, যে সংবিধান বলে পার্লামেন্ট তৈরি হবে, সেখানে আইন তৈরি হবে, সেই আইন দ্বারা আমি শাসিত হব, অথচ আমার সেখানে কোনো কথা বলার থাকবে না। মানে এইরকম আমরা বহুবার চেষ্টা করেছি, তাদেরকে বলার চেষ্টা করেছি যে আমাদের প্রতিনিধিত্ব নেন, যদি তা নাও নেন অন্তত আমাদেরকে একটু কথা বলার সুযোগ দেন। আপনি মানেন আর না মানেন, হয়তো আপনারা মানবেন না, কারণ আপনারা এই দেশের হিন্দুদেরকে হিন্দুই মনে করেন না, মানুষই মনে করেন না, মানে এদেরকে গরু ছাগল মনে করেন না, এই টাইপের। তো সেই অবস্থা অন্তত কথা বলেন, শোনেন, শোনার পরেও তো অন্তত লোক দেখানো হলেও তো আপনারা দেশ বিদেশের লোকের কাছে আমরা বলতে পারবেন যে হ্যাঁ মাইনরিটিদের কথা আমরা শুনেছি, মানবেন কি মানবেন না সেটা পরে, সেটাও শুনতে রাজি না। অর্থাৎ কমিউনাল ফিলিংস, মানসিকতা এদের রন্ধ্রে রন্ধ্রে, তার মৌলবাদী যে কথাটা ছিল, সে আওয়ামী লীগ হাসিনা যে কাজটা করছে সেটা হচ্ছে হিন্দুদেরকে ভিকটিম বানিয়ে তার রাজনৈতিক সুবিধা নিচ্ছে। বিভিন্ন গ্রামকে গ্রাম একসময় জ্বালিয়ে দিয়েছে, আপনার মনে আছে, রংপুর, দিনাজপুর, এদিকে কুমিল্লা, নাসিরনগর, চট্টগ্রাম, যশোর, খুলনায় গ্রাম ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটি ঘটনার পিছনে আওয়ামী লীগের নেতাদের ইন্ধন ছিল সেখানে। এবং আমরা শুনেছি সেটার ইন্ধন আবার শেখ হাসিনার থেকেও আসছে। আমরা শেখ হাসিনার পিএস ছিল একসময় মতিউর রহমান রেন্টু, তার একটা লেখা বই আছে আমার ফাঁসি চাই। সে বইয়ের মধ্যে 92 সালের বাবরি মসজিদকে মানে হামলার একটা ঘটনা বর্ণনা করছে, যে যখনই বাবরি মসজিদকে কেন্দ্র করে গ্যাঞ্জাম হচ্ছে তখনই মতিউর রহমান রেন্টুকে শেখ হাসিনা ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগাই দাও। সেই সময় সে 5 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা দিয়ে বলছে, সে বললো যে ওই টাকা নিয়ে আমি প্রথম ঢাকেশ্বরী মন্দিরে আগুন ধরালাম, এরপরে না প্রথমে হচ্ছে বুড়ো শিববাড়ি মন্দিরে আগুন ধরালাম, তারপর ঢাকেশ্বরী মন্দিরে আগুন ধরালাম, এরপরে রামকৃষ্ণ মিশনে আগুন ধরালাম, গৌরী মঠে আগুন ধরালাম। এরকম সে বর্ণনা করছে। বর্ণনা করে শেখ হাসিনার কাছে যখন বর্ণনা করছে বিকালবেলা যে আমি অলরেডি সারা দেশে ঢাকা শহরে আগুন ধরাইছি আর সারা বাংলাদেশে আগুন লেগে গেছে, তখন সে খুব খুশি হয়েছে। খুশি হয়ে বলছে তোমাকে আগামী বছর মসজিদপুর থেকে এমপি বানাবো। সেটা হচ্ছে একটা কুটিল চরিত্রের মহিলা ছিল শেখ হাসিনা। কিন্তু এখন যারা আছে তারা, যদিও আমরা বলবো না যে তারাই, এই যে 2 দিন আগে রংপুরে সে একটা গ্রামে হামলা হলো, কয়েকদিন আগে যশোরে একটা গ্রাম ধরে পুড়িয়ে দিল, যে তারা সরকার ইচ্ছাকৃতভাবে করছে তা না, তাও মানে আমরা বলছি না, কিন্তু মানুষ তো পুরাচ্ছে এবং সেখানে পর্যাপ্ত সময় আছে, সেখানে পুলিশ যাচ্ছে না, সেনাবাহিনী যাচ্ছে না, সে যাচ্ছে ঘটনা ঘটার পরে। আর ওইখানে যারা আসামি তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে না। গ্রেপ্তার করতেছে যে ব্যক্তিটা চুল কাটা নিয়ে একজনের গ্যাঞ্জাম হয়েছে, 10 টাকা কম দিয়েছে, সেই 10 টাকা দেয়া না দেয়া হঠাৎ করে যে মসজিদে বলে আইসে হুজুরের কাছে যে উনি নবীর বিরুদ্ধে কটূক্তি করছে বলেই সে মানে তার নিয়ে বাবাকে বাঁচাইতে আসে ছেলে, 2 জনকে মারপিট করে পুলিশ আবার 2 জনকে জেলে ঢুকাইলে। তো এটা তো অন্যায়। তো এখন বিষয় হচ্ছে যে এখানে তো আমরা মাইনরিটিরা যে অবস্থায় আছে, এটা আমরা বেঁচে আছি না মরে আছি, আমরা এই দেশে মানে নাগরিক না এই অবস্থার মধ্যে। তো সেই কারণে আমরা বলছিলাম যে ঠিক আছে, আপনারা যেহেতু আমাদেরকে এতটাই অবহেলা করেন, এতটাই নেগলেক্ট করেন, এতটাই মানে উপেক্ষা করতেছেন, অতএব আমরা যতটুকু আছি, যে কয়টা আছে আমাদেরকে আলাদা করে দেন। আপনারা হয়তো মনে করছেন আপনাদের জ্ঞান বুদ্ধি মেধা মানে অথবা
আপনার এই দেশের মালিক সবকিছু, এরা কিছুই না। তো সেই যারা কিছুই না তাদেরকে আলাদা করে সেপারেট ইলেক্টোরেট করে তাদের যতটুকু সংখ্যানুপাতে সেই সংখ্যানুপাতে প্রতিনিধিত্বটা স্বীকার করে নেন, তাহলে আমাদের কথাগুলো আমরা বলি, আপনাদের আর এই বড় বড় জায়গা আমাদের ডাকতে হবে না, আমরা অত পর্যন্ত দায়িত্ব থাকি না। তো সেই কথাগুলোও তারা গুরুত্ব দেয় না, তারা আমাদেরকে পার্লামেন্টেও যেতে দেবে না, আমাদের কথাও শুনতে চাইবে না। তো মানে এই একটা এমন একটা অবস্থা, যে অবস্থা মানে আমরা আছি কি নাই, থাকতে পারবো কি, আগামী 10 বছর পরে এই দেশে হিন্দুরা থাকবে কি থাকবে না, মানে সেই অবস্থায়। ধরেন আপনার 47 সালেও এই দেশে 33% হিন্দু ছিল, সেইটে 1971 ছিল মাত্র 21%। এখন যে অবস্থা হয়েছে 8% এসে ঠেকছে। তার মানে যদি পরিসংখ্যান হিসাব করেন, সর্বোচ্চ আগামী 20 বছরে এই দেশ হিন্দু শূন্য হয়ে যাবে। মানে এইখানে কি ইউনূস, কি শেখ হাসিনা, কি খালেদা জিয়া, মানে কারো কাছ থেকেই মানে হিন্দু সম্প্রদায়ের প্রতি যে মানে মাইনরিটি হিসেবে তাদেরকে যে একটু মূল্যায়ন করা, এই মূল্যায়নটা আমরা কারো কাছ থেকেই পাইনি। মানে কি মৌলবাদী আর কি অমৌলবাদী, যারা মৌলবাদী তারা তো মৌলবাদী, যারা নিজেদেরকে ভাব দেখায় আমরা সুশীল সমাজ, তাদের কাছ থেকে ওই মানে যে লাউ সেই কদু একই রকমের মন মানসিকতা।